আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক, রাজনীতির রং তামাশা ক্রমশ বেড়েই চলেছে। অদ্ভুত অদ্ভুত সব ঘটনা। এই রং তামাশার মধ্যে কখনো কখনো ট্র্যাজেডি আছে, আর কখনো কখনো কমেডি রয়েছে। ট্র্যাজেডি কি করে রং তামাশা হয়, এ বিষয়ে একটু না বললে ভুল বোঝাবুঝি তৈরি হবে। যখন আপনি কোনো একটা পরিস্থিতিতে আপনার একটা স্বার্থ নিয়ে কাজ করেন, বড় একটা প্ল্যান আপনি পাশ করাতে চান, এবং আপনার নিজের যে আনন্দ, প্রাপ্তির আনন্দ, আপনি কিছু একটা পেতে চান, এই কাজগুলো যখন আপনি করার জন্য একটা নিষ্ঠুর পথ অবলম্বন করেন, ঠিক সেটি ট্র্যাজেডি হয়ে যায়। আমরা যখন সিনেমাতে দেখি, সিনেমাতে দু ধরনের দৃশ্য থাকে। একটি হলো খুব আনন্দদায়ক দৃশ্য, আরেকটি হলো বেদনাদায়ক দৃশ্য, এবং সেগুলো দেখে আমরা কাঁদি। আর কান্না করার জন্য টাকা দিয়ে সিনেমার টিকিট কেটে আমরা সেখানে গিয়ে উপস্থিত হই। তো রাজনীতি হলো পৃথিবীর সবচেয়ে বড় নাট্যমঞ্চ, সবচেয়ে বড় সিনেমাগ্রাফি। এখানে যা কিছু ঘটে, পৃথিবীর কোনো কলম নেই এটিকে চিত্রকল্পে ফুটিয়ে তোলে। পৃথিবীর কোনো কলম নেই এই রাজনীতিতে এমন সব নির্মম ঘটনা ঘটে যেই ঘটনাগুলোকে গল্প, উপন্যাস, সাহিত্য কিংবা সিনেমাতে ফুটিয়ে তোলা সম্ভব। পৃথিবীতে এমন কোনো কথক নেই, বক্তা নেই, যে কিনা এই রাজনীতির যে ট্র্যাজেডি, কমেডি এবং গল্প, উপন্যাস, সাহিত্য, তারপরে প্রহসন, যা কিছু আছে সাহিত্যের বিভাগ, এগুলো আপনার সামনে যে উপস্থাপন করবে এরকম চমৎকারভাবে বলার মতো কথক এখনো তৈরি হয়নি। অর্থাৎ মানুষের কল্পনা শক্তি, মানুষের বাক শক্তি, মানুষের চিন্তা শক্তি কিংবা তার যে সৃষ্টি করার যে ক্ষমতা, তার চাইতেও যে নির্মম ঘটনা রাজনীতিতে ঘটে, এটাই আমি বোঝাতে চাচ্ছি, এবং সেই পরিবেশ পরিস্থিতি এখন বাংলাদেশে ঘটে চলেছে। আমাদের বাংলাদেশকে কেন্দ্র করে ওয়াশিংটনে যে খেলা হচ্ছে, নিউ ইয়র্কে যে খেলা হচ্ছে, তারপর ইংল্যান্ডে যে খেলা হচ্ছে, দিল্লিতে, কলকাতাতে, ইসলামাবাদে, বেইজিংয়ে, মায়ানমারের রাজধানী সেখানে, এবং মংডুতে, মানে আরাকান যে এলাকা, সেই আরাকানের যে রাজধানী মংডুতে, সেখানে যে খেলা হচ্ছে, সেই খেলার সঙ্গে তাল মিলিয়ে বান্দরবন, খাগড়াছড়ি, কক্সবাজার, ঢাকা, চট্টগ্রাম, এমনকি টুঙ্গিপাড়া, তারপর অন্যান্য জেলা শহরে যেভাবে চক্রান্ত চলছে, এই চক্রান্ত বলাও যাবে না, লেখাও যাবে না। এবং যেহেতু শেখ হাসিনার পতনের মতো একটা নির্মম ঘটনা আমাদের এই বাংলাদেশে ঘটেছে, আপনারা ধরে নিতে পারেন যে যে কোনো মন্দ ঘটনা তার পরবর্তী যে এপিসোড, এটা আরও মন্দ হয়। যেমন ধরুন ৭৫-এর 15ই আগস্ট, যেভাবে বঙ্গবন্ধুকে ক্ষতবিক্ষত করা হয়েছে, সেই তুলনায় জিয়াউর রহমানের লাশকে বিক্ষত করা, ক্ষতবিক্ষত করা, বিকৃত করা, পাষণ্ডরা আরও নির্মমভাবে সেই কাজ করেছে। ১/১১ যেভাবে হয়েছে, যে কৌশলে হয়েছে, তার সাথে অনেক অনেক বড় কৌশলে ২০২৪ সনের আগস্ট, জুলাই এবং জুন, এই সময়টাতে অনেকগুলো কলা কৌশল হচ্ছে বা হয়েছে। আর যেহেতু সেই বিপ্লবটি যে সফল হয়েছে, কথা কেউ বলতে পারছে না, ফলে যারা বিপ্লবী তারা আরেকটি বিপ্লবের ডাক দিচ্ছে, যারা ক্ষমতা আছে তারা ক্ষমতা আঁকড়ে ধরার চেষ্টা করছে, থেকে যাওয়ার চেষ্টা করছে, আর যারা ক্ষমতাচ্যুত হয়েছে তারা ফিরে আসার জন্য ত্রিমুখী লড়াই করছে। আর সেই লড়াইয়ের সঙ্গে আগেই বললাম, দেশ বিদেশের বহু পক্ষ জড়িয়ে পড়েছে। এরই মধ্যে আমরা কিছু ঘটনা দেখতে পাচ্ছি, কিছু কথা শুনতে পাচ্ছি, যা কিনা একই সঙ্গে আমাদেরকে খুব কষ্ট দিচ্ছে, আবার একই সঙ্গে আমাদেরকে বিনোদিত করছে। যদি শিশু রামিসার ধর্ষণ ধরেন, চট্টগ্রামে যে ৪ বছরের শিশু ধর্ষিতা হয়েছে তাকে ধরেন, শিশু আসিয়ার হত্যাকাণ্ড ধরেন, এগুলো খুবই বিয়োগাত্মক ঘটনা, এবং এগুলোকে কেন্দ্র করে যে মাঠ গরম হচ্ছে, তার মধ্যে দর্শনীয় সংকেত আছে। আবার যদি ধরেন নাসিরুদ্দিন পাটোয়ারিকে ডিম মারা হলো, তাকে মারধর করা হলো, এবং সেটাকে কেন্দ্র করে যে উত্তপ্ত রাজনৈতিক অবস্থা, এটি একটা মধ্যপন্থা, সাসপেন্স। অন্যদিকে আওয়ামী লীগ যে কাজগুলো করার চেষ্টা করছে, ছাত্রলীগ একের পর এক মিছিল করে যাচ্ছে। আগে মাস্ক পরতো, এখন আর তারা মাস্ক পরছে না। তারা সিরিজ মিটিং করছে, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের যে সকল শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন, তারা প্রকাশ্যে আসছেন, এবং অনেকে মোটামুটি সিদ্ধান্ত নিয়েছেন তারা বাংলাদেশে ফিরে আসবেন। যতটুকু শোনা যাচ্ছে যে ছাত্রলীগের একসময় খুব দাপুটে নেতা, মন্ত্রী, তারপর সংসদ সদস্য, আমি নামই বলে ফেলি, ইনামুল হক শামীম, নজরুল ইসলাম বাবু, তারপর সাইফুজ্জামান শেখর, এনারা, এবং একই সঙ্গে চট্টগ্রামের যে সকল
তরুণ রাজনীতিবিদ রয়েছেন, প্রায় সবাই বাংলাদেশে তাদের নেত্রীর নির্দেশে খুব দ্রুত ফিরে আসার জন্য বাক্স পেটরা গুছিয়ে ফেলেছে। তারা আসবে, আত্মসমর্পণ করবে এবং একই সঙ্গে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। তারপরে কি হবে সেটা পরের ব্যাপার। এইরকম একটা প্রস্তুতি চলছে সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুল বাংলাদেশে আসবে। প্রস্তুতি চলছে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন। এগুলো কথার কথা নয়। এবং এর সঙ্গে কারা জড়িত, কারা তাদেরকে উৎসাহ দিচ্ছে, কারা তাদেরকে প্রোটেকশন দিচ্ছে, কারা তাদের সঙ্গে সমঝোতা করছে, সেগুলো দ্বিতীয় প্রসঙ্গ। যারা রাষ্ট্রের সঙ্গে জড়িত আছে অবশ্যই তারা এটা খুঁজে বের করবেন। কিন্তু আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হলো শেখ হাসিনা। তিনি তার বক্তব্য কিছুদিন বন্ধ রেখেছিলেন, আবার তিনি বক্তব্য দিয়ে যাচ্ছেন আগের চেয়ে ঝাঁঝালো, আগের চেয়ে সুনির্দিষ্ট, পয়েন্টিভ, আগের চেয়ে জেদি, আরও রাগী এবং আরও আত্মবিশ্বাসী। তিনি একেবারে সুনির্দিষ্ট ডেট দিয়ে বলেছেন যে আমি 6 মাসের মধ্যে, আগে যেমন তারেক রহমান সাহেব আসতে চাইতেন তার লোকজন বলতেন যে 3 মাস, 6 মাস, 1 বছর বা 1 মাস আসবেন, কিন্তু জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে বলা হয়নি। কিন্তু একবারই তিনি বলেছেন তিনি আসবেন এবং তিনি এসেছেন। শেখ হাসিনা বিভিন্ন সময় সুনির্দিষ্টভাবে না বলে অনির্দিষ্টভাবে বলেছেন, কিন্তু এইবার তিনি প্রথম বললেন যে আমি আগামী 6 মাসের মধ্যে আসব। তিনি যদি 6 মাসের মধ্যে না আসেন, না আসতে পারেন, তাহলে তার কথার বিশ্বস্ততা থাকবে না। এটা তিনি ভালো করে জানেন। তার নেতাকর্মীরা বিশ্বাস করবে না, দেশবাসীও তার ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলবে। ফলে এই যে তিনি যে একটা ডেড লাইন অর্থাৎ 6 মাস সময় উল্লেখ করলেন, এটি তিনি ভেবেচিন্তে বলেছেন এবং এটা তার জন্য একটা ঝুঁকি। তিনি পারলে একটা ফলাফল হবে, আর না পারলে আরেকটি ফলাফল হবে। তার এই আগমন কিংবা তার এই যে আসার ঘোষণা, এটি নিয়ে ভীষণ রকম তোলপাড় চলছে। এক পক্ষ বলার চেষ্টা করছে আরে আসুক আসুক, তাকে আদর করার জন্য আমরা বসে আছি, সে যেভাবে আসুক এয়ারপোর্টে নামার সঙ্গে সঙ্গে তাকে ওইবার ছেড়ে দিয়েছি, বা ওইবার আমরা তাকে বাগে পাইনি, এইবার আমরা যেহেতু তাকে বাগে পেয়েছি, বাগে পাবো, এইবার তাকে দেখায় দেবো কত ধানে কত চাল। এরকম একটা পক্ষ আছে। আর এক পক্ষে বলার চেষ্টা করছে আরে বোগাস যত সব কথাবার্তা, বললেই হলো 6 মাসের মধ্যে বাংলাদেশে আসবে, ধান গাছে কি কখনো কলা ফলে, এই সমস্ত কথাবার্তা বলে অযথা নিজের এই বয়স্ক বুড়ো বয়সে তিনি কেন তার ইমেজ নষ্ট করছেন, এগুলো অনেকে বলার চেষ্টা করছেন। কিন্তু আওয়ামী লীগের যারা লোকজন তাদের বক্তব্য স্পষ্ট। আমাদের নেত্রী যা বলেন অক্ষরে অক্ষরে পালন করেন, আমাদের নেত্রী যা বলেন তা করে ছাড়েন। তিনি ভেবেচিন্তে কথা বলেন এবং তার জীবনের সেই যে প্রথম থেকে এ পর্যন্ত যা কিছু করতে চেয়েছেন সব কিছু অক্ষরে অক্ষরে করেছেন। কাজেই তিনি যেহেতু আসতে চেয়েছেন তিনি আসবেনই। এটা হলো কট্টর আওয়ামী লীগের কথাবার্তা। অন্যদিকে সরকারের যারা কথা ব্যক্তি রয়েছেন তারা তার আগমন নিয়ে বেশ চিন্তিত, বেশ উৎফুল্ল, হোয়াটএভার মেবি। তাদের প্রস্তুতির কোনো সীমা নেই, পরিসীমা নেই। তাদের একটা অংশ এটা যে শেখ হাসিনা বলেছেন বা তিনি যে আসবেন, এটাকে তারা একটা খড়কুটোর মতো মনে করার চেষ্টা করছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবকে জিজ্ঞাসা করা হচ্ছিল যে একজন আসতে চাচ্ছেন, তো তিনি খুব বিরক্ত বোধ করে কে আসতে চাচ্ছেন, কোন রাস্তার ফকির, কোন ফকিরনি, কে কে আসতে চেয়েছেন, মনে হয় যেন তিনি একেবারে জানেনই না। তারপরে বলেন নাম বলেন, ইত্যাদি ইত্যাদি কথাবার্তা। মানে তিনি প্রথমে যে অ্যাটিটিউড দেখালেন তাতে মনে হয় যে শেখ হাসিনার নামে যে বাংলাদেশে কেউ একটা আছে, বা শেখ হাসিনার কথা যে স্বরাষ্ট্রমন্ত্রী কানে যাবে, শেখ হাসিনার কোনো বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কেউ প্রশ্ন করতে সাহস পাবে না, স্বরাষ্ট্রমন্ত্রী সেটা উত্তর দিবেন, এটা কেমন একটা ঘটনা। তার ওই পুরো এই যে আমি এখন কথা বলছি তার মুখভঙ্গি, তার মুখচ্ছবি আমার দৃশ্যপটে ভেসে উঠছে। যাই হোক তিনি কি যেন একটা বলেছেন। অন্যদিকে সরকারের একজন উপদেষ্টা যিনি এখন তারেক রহমান সাহেবের মীরে নাজিম, তারেক রহমান সাহেবের হামিম, প্রধানমন্ত্রীর বিশ্বস্ত ভ্যানগার্ড একজন উপদেষ্টা আছেন ডক্টর জাহিদুর রহমান, এবং এই সরকারের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে লেখাপড়া। এবং তারেক রহমান সাহেব মনে করেন, একসময় মনে করতেন যে ডক্টর মাহাদি তার অনেক বুদ্ধি, কিন্তু ইদানিং মাহাদিকে দেখা যাচ্ছে না, এমনকি হুমায়ুন কবিরকে দেখা যাচ্ছে না। ইদানিং সরকারের কাছাকাছি দুইজন লোককে খুব বেশি দেখা যাচ্ছে। একজন হলো মীর শাহে আলম, যিনি স্থানীয় সরকার এলজিআরডি প্রতিমন্ত্রী, বাজারে প্রচলিত তিনি তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠ বন্ধু, সহপাঠী বা আরও অনেক কিছু। এবং তারেক রহমান সাহেবের দয়াতে তিনি একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, সেখান থেকে উপজেলা চেয়ারম্যান, শোনা কথা, আমি সত্য মিথ্যা জানি না, আল্লাহ মাফ করুন। এরপর সেখান থেকে সংসদ সদস্য, তাও আবার মাহমুদুর রহমান মান্নাকে ফেলে দিয়ে তাকে নেওয়া হয়েছে। কাজে তার গুরুত্ব, মাহমুদুর রহমান মান্নাকে ফেলে দিয়ে তাকে নেওয়া হয়েছে এবং তাকে প্রতিমন্ত্রী বানিয়ে মির্জা ফখরুলের সাহেবের মাথার উপর বসিয়ে দেওয়া হয়েছে।
তো এই মানুষটির দাপট ক্ষমতা এখন সরকারের সবচেয়ে বেশি। আর দ্বিতীয় যে ব্যক্তি তিনি হলেন এই ডাক্তার জাহিদুর রহমান, যিনি একবার দুবার আমার সঙ্গে টকশো করেছেন। ভালো মানুষ, ভদ্র মানুষ। তো তিনি লেখাপড়া জানা মানুষ হিসেবেই তারেক রহমান সাহেব মনে করেন যে বিএনপির এই মুহূর্তে যদি সক্রেটিস কেউ থাকে, বিএনপির মধ্যে যদি এই মুহূর্তে এরিস্টটল কেউ থাকে, বিএনপির মধ্যে এই মুহূর্তে যদি ম্যাকিয়াভেলি কেউ থাকে, চাণক্য কেউ থাকে, তিনি জনাব ডাক্তার জাহেদ। তো কাজে তার কথা তো ফেলে দেওয়া যায় না। তিনি যা বলবেন ওটা আলোচনা করতে হবে, সমালোচনা করতে হবে। তো তিনি যেটি বলেছেন যে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসেন তার সঙ্গে কোনো এক্সট্রা জুডিশিয়ারি অ্যাক্টিভিটিস করা হবে না। ইংরেজিতে এটি অর্থ। আমরা এক্সট্রা জুডিশিয়াল অ্যাক্টিভিটিস বলতে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, যেটাকে ক্রসফায়ার বলা হয়। এক্সট্রা জুডিশিয়াল অ্যাক্টিভিটিস বলতে আমরা বুঝি জনগণের হাতে ছেড়ে দেওয়া, পিটানোর জন্য পিটিয়ে মেরে ফেল, গলায় পালা দিয়ে জিব্বাটা টেনে ছেড়ে ফেল, ওর চুল টেনে টেনে ছিঁড়ে ফেল, ওকে গুঁতো দে, সুড়সুড়ি দে, হাসতে হাসতে মরে যাক। এমন সময় এরকম অনেক ঘটনা আমরা আদিকালে হীরক রাজার দেশে দেখেছি যে পছন্দের মানুষটিকে ফেলে দেওয়া হয় কুমিরের কাছে। হাঙ্গরের মানে যেটা জলাধার আছে, সে যেখানে অসংখ্য হাঙ্গর, সেখানে মানুষকে ফেলে দেওয়া হয়। পাগলা কুকুর দিয়ে মানুষকে কামড়ে কামড়ে মানে খাওয়ানো হয়। বাঘ সিংহ তাদের সামনে বহু মানুষকে ফেলে মানে মারা হয়েছে। তারপর মানুষকে ফেলে দেওয়া হয়েছে পাগলা হাতির সামনে, হাতি পাড়া দিয়ে মাথাটা বেলের মতো ফাটিয়ে ফেলেছে, বুকের উপর পা রেখে পাঁজর ভেঙে দিয়ে মানুষ মেরে ফেলেছে। এবং লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ এই দৃশ্য নিজের চোখে দেখে উল্লাসিত হয়েছে। রোমে এই ঘটনা ঘটতে, প্রাচীন রোমে গ্লাডিয়েটর বানানো হতো, এবং সেই দৃশ্য অর্থাৎ সেই গ্লাডিয়েটর প্রতিপক্ষের হাতে মরবে, বাঘের হাতে মরবে, এই দৃশ্য দেখার জন্য বহু মানুষ উপস্থিত। এগুলো এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর মধ্যে পড়ে বা এক্সট্রা জুডিশিয়াল অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে। এর বাইরে আমাদের দেশে গুম হয়, আয়নাঘর হয়, তারপর আরো অনেক কিছু হয়, নদীর মধ্যে ফেলে দেওয়া হয়, লঞ্চ সহ ডুবিয়ে দেওয়া হয়, হয়েছে তো অতীতে। তো সেগুলো একটা এক্সট্রা জুডিশিয়াল অ্যাক্টিভিটিস। যেহেতু জনাব তারেক রহমান সাহেব ভদ্রলোকের সন্তান, সভ্য একটা দেশ থেকে 17 বছর ট্রেনিং নিয়ে এসেছেন, এবং তার সাথে ডক্টর জাহিদের মতো কনফুসিয়াস, এরিস্টটল, প্লেটোর সমপর্যায়ের জ্ঞানী গুণী লোকজন আছেন। কাজে এখানে শেখ হাসিনা নিশ্চিত নির্ভাবনা আসতে পারেন। তাকে রাজকীয় সেলুট দিয়ে, তারপর সাবেক প্রধানমন্ত্রী রূপে তার প্রোটোকল রেখে, তাকে অত্যন্ত সম্মানের সাথে মর্যাদার সহকারে তাকে গ্রেপ্তার করে নিখুঁতভাবে, সুন্দরভাবে, বিশ্বাসযোগ্য, বিশ্ব যাতে অবাক হয়ে দেখে যে বাংলাদেশে ন্যায় বিচার আছে, তো এরকম বিচার হতে পারে। এবং সে কথাই ডক্টর জাহিদের মাধ্যমে আমি সেটা বুঝিয়েছি। আর এই কারণে হলো কি, শেখ হাসিনা ডক্টর জাহিদকে খুব বিশ্বাস করেছেন বা করেন, তারেক রহমান সে বিশ্বাস করেন, যেহেতু তার আশেপাশে এরকম ভদ্রলোক আছে, এরকম শক্তিশালী লোক আছে, এরকম জ্ঞানী গুণী লোক আছে, কাজেই পথ হারাবে না বাংলাদেশ। তো এই জন্যই বোধহয় শেখ হাসিনা বাংলাদেশে আসার সাহস পাচ্ছে। কিন্তু তারেক রহমান সাহেবের পাশে যদি মুরগি মিলন থাকতো, তারেক রহমান সাহেবের পাশে যদি মাস্টার্ড সেলিম থাকতো, টোকাই সাগর থাকতো, ডেভিড থাকতো, তারপরে জিশান থাকতো, জিশান বাহিনী, জিশান ডাকার শহীদ থাকতো, তাহলে হয়তো পরিস্থিতি অন্যরকম হতো, এবং সেখানে শেখ হাসিনা ভুলেও বাংলাদেশের পা দিতে সাহস পেত না। তো এই যে একটা সভ্যতার জগৎ চলছে, চমৎকার সভ্যতার নিদর্শন তৈরি হচ্ছে এভরিডে, তার মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন, এবং আশা করি তিনিও সরকারের মতো ভদ্রতা বজায় রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।